তারে জামিন পার সিনেমাতে এই অংশটা কার কার মনে আছে? किस महान हस्ती ने दुनिया को इलेक्ट्रिसिटी से रोशन किया? एडिसन, थॉमस अल्वा एडिसन। बिल्कुल सही ईशान, वेरी गुड। তো এই ছবির অংশতে আমরা দেখলাম যে ঈশান নামের একটি ছাত্র তার টিচারকে খুব সুন্দর আর খুব ইজিলি ভাবে আনসারটা দিল যে থমাস আলভা এডিসন। কিন্তু আদৌ কি থমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করেছিলেন, বা তিনি একা বাল্ব আবিষ্কার করেছিলেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো থমাস আলভা এডিসনের বাল্ব তৈরির পেছনের গল্পটি। তো আমরা সবাই জানি এখনকার দিনে লাইট কার না প্রয়োজন। প্রতিটা পদক্ষেপে, আমাদের প্রতিটা কাজে, সকাল থেকে রাত অবধি আমাদের এই বৈদ্যুতিক আলোর প্রতি পদক্ষেপে দরকার হয়। এক কথায় বৈদ্যুতিক আলো ছাড়া আমাদের এক আঙুলও নড়তে অক্ষম। তো আমি যে ভিডিওটা করছি এটাতেও বৈদ্যুতিক আলোর খুবই দরকার আছে। বৈদ্যুতিক আলো আবিষ্কার হওয়ার আগের যুগের মানুষরা কি করত না, তারা তাদের দিনের সমস্ত কাজ সূর্যাস্তের আগে মিটিয়ে বাড়ি ফিরে আসতো, কারণ তাদের কাছে সূর্যের আলোর রিপ্লেসমেন্টে কোনো কিছু ছিল না। হ্যাঁ ছিল অবশ্যই ছিল, লম্ফ ছিল, মোমবাতি ছিল, কিন্তু সেগুলো ঘর নোংরা করতো, হাওয়ায় নিভে যেত সেই আলো। সুতরাং সেই আলোর রিপ্লেসমেন্টে একটা আলোর তো খুবই দরকার ছিল। তো সেই সমস্যাকে মেটানোর জন্য এক যুগে একজন মানুষ এগিয়ে আসে, থমাস আলভা এডিসন। না, তার নাম হলো হামফ্রে ডেভি। 1802 সালে এই ব্রিটিশ বিজ্ঞানী হামফ্রে ডেভি বৈদ্যুতিক প্রবাহকে ব্যবহার করে আলো উৎপন্ন করেন। পরে তিনি একটি আর্ক ল্যাম্প তৈরি করেন, কিন্তু সেটি ব্যবহারে এত উজ্জ্বল যে ঘরোয়া কাজে সেটা ব্যবহার করার উপযোগী ছিল না। এরপরে কে আসে না, 1840 সালে ওয়ারেন ডি লা রিউ। তিনি প্ল্যাটিনাম ফিলামেন্ট ব্যবহার করেন, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে প্ল্যাটিনাম তখন যথেষ্ট ব্যয়বহুল ছিল, তাই মাস প্রোডাকশনে সেই বাল্ব তৈরি করা সম্ভব ছিল না। পরে 1854 সালে হেনরি গ্যাবেল এক ধরনের বাল্ব তৈরি করে, কিন্তু সেটা মার্কেটে আসেনি। আর তার থেকে বড় কথা, সেই বাল্বটা একটা বিতর্ক তৈরি করে দিয়েছিল। আর 1874 সালে কানাডার দুই বিজ্ঞানী উডওয়ার্ড এবং ইভান্স বাল্বের এক ধরনের পেটেন্ট নেন, কিন্তু সেটা মার্কেটে একদমই চলেনি। তো এর থেকে কি বোঝা গেল যে এডিসনের আগেও কেউ বাল্ব তৈরির জন্য এগিয়ে এসেছিল, কিন্তু সেটা কোনো না কোনো কারণে ঠিকঠাক করে পারফর্ম করেনি। তো এবার আসে মেনলো পার্ক, অর্থাৎ 1876 সালের ঘটনা। অনেক বিজ্ঞানীরা মেনলো পার্ককে ইনভেনশন ফ্যাক্টরি বলে থাকেন। তো 1876 সালে এই মেনলো পার্কে থমাস আলভা এডিসন একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেন। কিন্তু এই গবেষণাগারে কিন্তু এডিসন একা কাজ করতেন না, তার সাথে যুক্ত ছিল স্কিল্ড ইঞ্জিনিয়ার, কেমিস্ট আর মেকানিকের একটি দল। এই দলের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিল তাদের নাম হচ্ছে চার্লস ব্যাচেলার, ফ্রান্সিস অ্যাপটন, জন ক্রুসি, লুইস ল্যাটিমার এবং উইলিয়াম হ্যামারের মতো ব্যক্তিরা। তারা কি করছিলেন না, তারা সেই গবেষণাগারে এক ধরনের বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টা করছিলেন, যেটা খুব বেশি দীর্ঘ টাইম অবধি বা দীর্ঘমেয়াদী হয়। তারা বিভিন্ন জিনিসের সাহায্যে বাল্বের সেই ফিলামেন্টটাকে তৈরি করতে চেয়েছিলেন, যেমন কাগজ, কাঠ, তুলো, বিভিন্ন জিনিস। তারা বহুবার চেষ্টা করে বারবার ব্যর্থ হতেন, কিন্তু এই ব্যর্থতাই তাদের নতুন পথের দিকে চালনা করছিল। ঠিক যেন প্রতিবার এক একটা দেওয়ালে ধাক্কা খেয়ে তারা সঠিক পথে আবার যাত্রা শুরু করেছিলেন। তারপর 1889 সালের অক্টোবর মাসে সেই রাত আসে। সেই ঐতিহাসিক রাতে কার্বনাইজড যুক্ত তুলোর সুতো দিয়ে ফিলামেন্ট তৈরি করে একটি বাল্ব জ্বালানো হয়। সেই গবেষণাগারে তখন প্রতিটা বিজ্ঞানীর, প্রতিটা কেমিস্টের, প্রতিটা স্কিল্ড ইঞ্জিনিয়ারের তখন শ্বাস বন্ধ ছিল। তারা ধীরে ধীরে অপেক্ষা করতে থাকেন। তারা উত্তেজিত, কিন্তু খুব ভাবে আতঙ্কিত। 1 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা বাল্বটি নেভেনি, এবং সেটি শেষ পর্যন্ত প্রায় 40 ঘন্টা পর্যন্ত টানা আলো দিয়েছিল। তাদের কাছে তখন রাস্তা পরিষ্কার যে তারা যেই পথে হেঁটে এসেছে সেই পথটা একদম সঠিক পথ। তারা সেই পথ ধরে আরো রিসার্চ করতে থাকে এবং ধীরে ধীরে সেই 40 ঘন্টা 1200 ঘন্টা অবধি পৌঁছায়। আর তাদের সেই মাথার ঘাম পায়ে ফেলা রিসার্চ আজকের দিনে আমরা তার যত সুবিধা আছে সেটাকে উপভোগ করে থাকি। কিন্তু এখানে এডিসনের নাম বারবার কেন উঠে আসে? সবাই মিলে চেষ্টা করেছিল, এডিসনই কেন? এডিসনের মুখ্য ভূমিকা কোথায়? তার সব থেকে বড় অবদান এটাই ছিল যে তিনি শুধু বাল্ব আবিষ্কার করেন, তিনি একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তারের নেটওয়ার্ক, সুইচ
মিটার বিদ্যুৎ বিতরণের সম্পূর্ণ ব্যবস্থা গড়ে তোলেন, যাতে সেই বৈদ্যুতিক আলো প্রতিটা ঘরে পৌঁছায়। আর এই আবিষ্কারের ব্যাপারে তার একটা বিখ্যাত উক্তি এই যে জিনিয়াস ইজ 1% ইন্সপিরেশন অ্যান্ড 99% ইজ পারস্পিরেশন। অর্থাৎ সাফল্যের জন্য প্রতিবার চেয়ে কঠোর পরিশ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং রিসার্চ ইজ ইম্পর্টেন্ট। তুমি যাই করো না কেন সেটাকে নিয়ে আগে রিসার্চ করা দরকার। কিভাবে বানাবো, কিভাবে এর আগে বানানো হয়েছিল, কেমনভাবে জিনিসটাকে প্রোডাকশন আরও বেটার করা যায়, কি কি দরকার, বিভিন্ন ধরনের পয়েন্টস আছে যেটা আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদের জানা উচিত। সেটা বৈজ্ঞানিক কোনো কাজ হোক বা রান্না বান্না, সব কিছুতেই যদি নিজেকে বেটার করতে হয়, নিজের প্রোডাকশন বেটার করতে হয়, তাহলে একটু রিসার্চ দরকার। তো আজকের টপিকটা এখানেই শেষ। জানিও তোমাদের কেমন লাগলো। একটা নতুন ধরনের একটা নতুন টপিক তোমাদের শোনালাম আমার চ্যানেলে। এটা ফার্স্ট টাইম কারোর জীবনী নিয়ে কথা বলা, কোনো আবিষ্কারের পেছনে কি গল্প ছিল সেটাকে নিয়ে কথা বলা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, আমাদেরকে আরও সাপোর্ট করো। ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। আর ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।